যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে কেন্দ্রের সরকার সেটাকে মোকাবিলা করবার জন্য প্রস্তুত থাকে না। ঠিক এটা আমার মনে হয়। কেন মনে হয়? আজকে পর্যন্ত এই অবস্থা হলো কেন? হবার আগে কেন বলা হলো না? হবার কেন সৃষ্টি হতে কেন দেওয়া হলো? এর আগেই বলেছেন 65 দিনের মজুদ আছে, তারপরে বলা হয়েছে 45 দিনের বা 40 দিনে আছে, তারপর বলা হচ্ছে 25 দিনের। 25 দিনের মজুদ আছে, কি মজুদ আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপস তৈরি হয়। আসলে কেন তৈরি হয়? এইটা দিয়েই সারা পৃথিবীর, ভারতবর্ষে বিশেষ করে 80% তেল ওইটার মাধ্যমেই আসে। ইরান মুখের উপর এখনো বলে দেয়নি ভারতকে, কিন্তু এটাও তো ঠিক, এটাও তো বলে দিয়েছে কাদের জাহাজ, তেল বহনকারী জাহাজ হরমুজ দিয়ে বেরোতে দেবে, আর বাকিটা বলেনি। তার মানে কি দাঁড়ালো? একবার বলা হচ্ছে এসেনশিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট চালু হয়েছে, আবার বলা হচ্ছে সরকার একবার বলে দিল না আমরা চালু করিনি। এটাও কিন্তু লোকের মধ্যে ধোঁয়াশা। খবর আমি দেখছিলাম গৌতম দা, সেটা খুব আমার কাছে খুব উদ্বেগজনক মনে হয়েছে। গ্যাসের দোকানে গ্যাসের জন্য তো লাইন রয়েছে, সঙ্গে প্যারালালি একটা লাইন দেখা যাচ্ছে, সে লাইনটা। এবং এই যে ভোটার থেকে যদি তাদের ডি ভোটার করে দেওয়া যায়, ডাউটফুল ভোটারও করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই সুযোগটা সরকার পাবে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন যে পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য আমাদের দেশে জ্বালানির সংকট এবং প্রধানত রান্নার গ্যাসের সংকট এখন প্রবল আকার নিয়েছে। বেশ কয়েকটি রাজ্যে এমন অবস্থা হয়েছে যে বিরাট লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, এরকম ভিডিও সামনে এসেছে। আমাদের রাজ্যেও কিন্তু গ্যাস বুকিং নিয়ে এর মধ্যেই যথেষ্ট প্যানিক তৈরি হয়েছে, এবং এই রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে এই যে আতঙ্ক যে তৈরি হয়েছে জ্বালানি রান্নার গ্যাসের গ্যাস নিয়ে, সেইটা কাটানোর জন্য কিছুক্ষণ আগে আমরা যখন এই অনুষ্ঠান করছি তার কয়েক ঘন্টা আগে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে। সেই সাংবাদিক বৈঠকে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে যুগ্ম সচিব সুজাতা শর্মা তিনি জানিয়েছেন অযথা কোনো প্যানিক করার কারণ নেই, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই, এবং গ্যাস বুক করার 2 থেকে আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে। এরকম একটা স্টেটমেন্ট একদম সরকারিভাবে এসছে। আমরা জানি না যে স্টেটমেন্টের সঙ্গে বাস্তবের কি মিল আছে। সমস্ত বিষয়টি আমরা বোঝার জন্য আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনি শুনলেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো প্যানিক করার কারণ নেই, অথচ কিছুক্ষণ আগে আমি নিজেই গ্যাস বুক করতে গিয়ে আমি কিন্তু লাইন পেলাম না, সেখান থেকে বলে দেওয়া হলো টেকনিক্যাল এরর। প্রত্যেকটা বাড়িতেই এখন এই সমস্যাটা হয়েছে, অনেকেই বলছেন। এবং আপনিও বলছিলেন যে আপনি নিজেই কিনে নিয়ে এসছেন কিছুক্ষণ আগে, ইন্ডাকশন কিনে নিয়ে এসছেন। তা পরিস্থিতিটা সত্যিই কিন্তু একটা আতঙ্কের জায়গায় চলে গেছে। তো আপনি বিষয়টি কিভাবে দেখছেন গৌতম দা? আজকে যে তুমি যেটা বললে, পেট্রোলিয়াম মন্ত্রক থেকে যে প্রেস কনফারেন্সটা করা হলো সুব্রত, সেইটা পেট্রোলিয়াম মন্ত্রী নিজে কেন করলেন না? প্রথমত হরদীপ সিং পুরী কেন করলেন না? যে খবরটা আমরা পেয়েছি যে তিনি কয়েকদিন ধরে কিছু কিছু সাংবাদিককে নিজের ঘরে ডেকে কিছু কিছু কথা বলেছেন, এবং সেখানে কোনো ক্যামেরা নিয়ে যাওয়া চলেনি। ক্যামেরায় তিনি সামনে কিচ্ছু বলেন। তা প্রথম ক্রাইসিসটা কোথায় এসে লাগে? প্রথম লাগে পেট্রোলিয়াম মিনিস্ট্রির কাছে, যে তার কাছে যান, তিনি সবটা জানবেন, হি নোজ এভরিথিং। তো হরদীপ সিং পুরী যবে থেকে যুদ্ধ দেখেছে তবে থেকেই আন্দাজ করা উচিত, তারও আগে থেকে আন্দাজ করা উচিত। কেন বলি? কারণ যারা বিশেষ করে এই সমস্ত সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, তাদের যারা আইএএস অফিসার থাকেন, তাদের আন্ডারে যে ব্যুরোক্রেসি থাকে, তারা সমস্ত জিনিসটা তাদের কাছে থাকে, নখদর্পণে থাকে। আমাদের কথা বাদ দাও, আমরা তো সাংবাদিক, আমরা না হয় কুচো নাচা খবর রাখি, তাতেও যদি যে পরিমাণ খবর রাখি, তাতেই যদি আমরা বুঝতে পারি, যদি আজকে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ লাগে, ইসরায়েলের যুদ্ধ লাগে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগে, তাহলে তার কি পরিণতি হতে পারে, এটা তো অনেক আগে তাদের জানা উচিত, নাম্বার ওয়ান। তাহলে কেন আমাদের দেশে একই সঙ্গে পেট্রোল এবং গ্যাস মজুত করা হলো না? নাম্বার ওয়ান, মজুত করা যদি হতো, তাহলে যুদ্ধ লাগার 12 দিন পরে যখন দেশের লোকের মধ্যে মারামারি লেগে যাচ্ছে,
তুমি প্রচুর এখানে দেখতে পাবে সারা উত্তরপ্রদেশে, হরিয়ানায়, মহারাষ্ট্রে মানুষ মারামারি করছে গ্যাস পাচ্ছে না বলে। গ্যাস নিতে এসে লম্বা বিরাট লাইন পড়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়ছে সাংঘাতিক মানুষ। ব্যাপার। সেই আমরা দেখেছিলাম যখন যখন নোটবন্দি হয়েছিল তখন যেরকম অবস্থা হয়েছিল, ঠিক সেরকম নোটবন্দি অবস্থা হয়েছিল তখন দেখেছি। এবং যে জিনিসটা বলার আমার সেটা ঠিক মনে হয়, আমার আমার মনে হয় যে কোনো এই এই ধরনের একটা ক্রাইসিস যে সিচুয়েশন যখন হয়, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে কেন্দ্রের সরকার সেটাকে মোকাবিলা করবার জন্য প্রস্তুত থাকে না, ঠিক এটা আমার মনে হয়। কেন মনে হয়? একটা হচ্ছে নোটবন্দি। নোটবন্দিটা করা হলো কি জন্যে? অকস্মাৎ রাতারাতি করা হলো, পরের দিন কারা দাঁড়ালো গিয়ে? অত্যন্ত সাধারণ দরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ দাঁড়িয়ে গরমে মারা গেলেন, অনেকে গিয়ে অনেক সাংঘাতিক ব্যাপার হলো, কিন্তু ব্যবসাপাতি বন্ধ লাইনে হয়ে গেল। দাঁড়িয়ে। হ্যাঁ, একদম এবং পূর্বাভাস। শেষ পর্যন্ত কি দেখা গেল? সমস্ত টাকা যা ছিল ঘরে তাই ফিরে এলো। এই তো হলো, বাজারে যা ছিল তাই ফিরে এলো। মানে বাজারে কোনো খোঁজ হদিশ পাওয়া গেল না কাকে ব্ল্যাক মানি বলে। তা এন্টায়ার যে এই যে অপারেশন, এটা একটা ফিয়াস্কো ছিল, এটা বলেই দেওয়া হবে। তাহলে এই যে ফিয়াস্কোটার জন্য কে ভুগলো? দেশের লোক ভুগলো। দ্বিতীয় কথা কি, এবারে হলো নোটবন্দির পরে দেখো করোনা পিরিয়ডে, করোনা পিরিয়ডে দুনিয়ার লোককে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়াতে হলো, ঠিক আছে? সেই ভ্যাকসিন কোথা থেকে আসবে না আসবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, আমরা কোনোটাই জানি না। উত্তরপ্রদেশ কি হলো, প্রচুর লোকের ডেড বডি ভাসতে লাগলো গঙ্গায়, বলা হলো এটা অন্য জায়গা থেকে মারা গেছে, বাড়ির লোক কেটে দিয়েছে। হিসেব পাওয়া গেল না, সেই হিসেব হলো না। একটা খুব মানে খুব অক্সিজেন গুরুত্বপূর্ণ কথা এই সিলিন্ডারের মুহূর্তে বলবো প্রবল আমরা। অভাবে, অক্সিজেন হ্যাঁ, সিলিন্ডারের প্রবল অভাবে মানুষ হাসপাতালের সামনে মারা গেছে, গাড়িতে হাসপাতালের বসে সামনে মারা মারা গেছে। গেছে তার। ঠিক তাই, ঠিক তাই। এবং শুধু তাই নয়, আমি একটা এমনি বলছি যারা শুনছেন তাদের ক্ষেত্রে, রুবেন ব্যানার্জি যিনি একজন যথেষ্ট প্রবীণ সাংবাদিক, তিনি যে বইটা লিখেছিলেন এডিটর মিসিং, তাতে এই কথাটা পরিষ্কার লেখা আছে। আউটলুক পত্রিকার কাভার স্টোরি করা হচ্ছিল এই যোগী রাজ্যের এই অবস্থা নিয়ে, তাতে পরিষ্কার পরিসংখ্যানগুলো দেওয়া হয়েছিল, পরিষ্কার, এটা বইয়ের মধ্যেই আছে, আমি বলতে কোনো আপত্তি নেই, সেই বইয়ে লেখা আছে। যে লেখা আছে যখন দেওয়া হলো সমস্ত পরিসংখ্যান, সেখানে সেখানে বলা হলো মালিক পক্ষ থেকে ডেকে যে যোগী সরকার মাসে 60 লক্ষ টাকা করে দেয়, অতএব এইটা ছাপা যাবে না। সেটা পাল্টে দেওয়া হলো, সমস্ত কাভার স্টোরি পাল্টে দেওয়া হলো। হলো এই যে করা হচ্ছে, আমি বলছি তাহলে সত্য যাকে বলা হয়, সত্যের এলো সহজে এই কথাটা তো মানেন কি আমাদের কেন্দ্রীয় সরকার? আমি ঠিক জানি না। এইবারে আসি এবার আজকের দিনে। আজকের দিনে তুমি যেটা বলছো, যদি আমি সেটা ধরেই নিই যে 2.5 দিনের মধ্যে পাওয়া যাবে, এই প্যানিক যে অবস্থা, প্যানিকি যে অবস্থাটা, সেটা কি কালকেই কেটে যাবে বলে কেউ বলতে পারছে? কেউ জানে? আজকে পর্যন্ত এই অবস্থা হলো কেন? হবার আগে কেন বলা হলো না? হবার কেন সৃষ্টি হতে কেন দেওয়া হলো? এটা হতে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে এখন না হয় পাওয়া যাচ্ছে, ভারতের রিজার্ভ কত আছে আমরা জানি না, সবটাই ধোঁয়াশা। কখনো মন্ত্রী বলেন, এর আগেই বলেছেন 65 দিনের মজুদ আছে, তারপরে বলা হয়েছে 45 দিনের বা 40 দিনে আছে, তারপর বলা হচ্ছে 25 দিনে। 25 দিনের মজুদ আছে, কি মজুদ আছে? ডোমেস্টিক, যে পেট্রোলে, আমি পেট্রোলের কথা বলছি, যদি তাই থাকে 25 দিনের মজুদ থেকে এত বড় দেশ চালাতে পারা যায়? তার মধ্যে আবার আমরা বাংলাদেশকে দিয়েছি। এটা এই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক এমনি তার নিজের প্রশাসনিক ব্যর্থতা অনেক আছে, সেও আমরা জানি, সেটা আমি বলছি না। কিন্তু এই কথাটা তো ভুল বলেননি যে তার মধ্যে আবার বাংলাদেশকে এত টন ডিজেল দেওয়া হলো, 5,000 টন ডিজেল দেওয়ার কি দরকার আছে? এটা বলছেন প্রতিবেশীকে দেখবো আবার, কিন্তু কেন দেবো? ঠিক আছে, আমি প্রতিবেশীকে দিতে চাই, আমিও বলি, কিন্তু এটাও ঠিকই যে দেশের লোকের যখন এত ক্রাইসিস, তখন একটা ভাবতে হবে যে আমরা কোনটা করব কোনটা করব। আমার মনে হয় কোথাও একটা না, সুব্রত, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপস তৈরি হয়। আসলে কেন তৈরি হয়? এটা সব জায়গায় আমি বড় বড় যেখানে যদি একজন দেশটাকে চালাবেন মনে করেন এবং তার মুখের দিকে চেয়েই সবাই তাকিয়ে থাকে, তিনি কখন বলবেন, কি বলবেন, কার সঙ্গে কথা বলবেন, এইটা সমস্ত মন্ত্রী থেকে শান্ত্রী সবাই যদি সেদিকে থাকেন, তাহলে মুশকিল হয়। এই ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সমস্যা তৈরি হয়, এটা আমার মনে হয় প্রশাসনিক একটা একটা খুব একটা, এই যে অচলাবস্থার মতন অবস্থা, এটা আমাদের কিন্তু এত বড় দেশের হওয়া উচিত ছিল না। একটা হিসেব দেখলাম আমি খানিক ইয়েতে, এই কিছু কাগজেও বেরিয়েছে, তুমি জানো বোধহয়, 2024-25 সালে এই 3.1 crore টন আমাদের দেশের
দরকার ছিল এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এলপিজি, যেটাকে আমরা তার সহজে মধ্যে এলপিজি। ভারত তৈরি করতো 1.3 ক্রোড় টন, আমি দেখলাম। মানে বাকিটা প্রায় 60% আমাদের বাইরে থেকে আসে, কাতার থেকে আসে, কুয়েত থেকে আসে, মিডল ইস্ট থেকে আসে। সেই আশাটা বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেল, স্ট্রেট অফ হরমুজ, আমরা অনেক আলোচনা করেছি স্ট্রেট অফ হরমুজ কোথায়, কি ব্যাপার, সেইটা দিয়েই সারা পৃথিবী, ভারতবর্ষে বিশেষ করে 80% তেল ওইটার মাধ্যমেই আসে, স্ট্রেট অফ হরমুজ। মিডল ইস্টের সঙ্গে আমাদের বরাবরই সম্পর্ক খুব ভালো ছিল, ইরানের সঙ্গে ভীষণ ভালো ছিল। আমরা কি করলাম, আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে, ট্রাম্প সাহেবের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে, কিবার ট্রাম্প সরকার করতে গিয়ে কি হলো আমাদের, বাংলায় একটা প্রবাদ আছে, ঠিক সেটা হলো, বড়র পিরিতি বালির ভাঙ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চান। ঠিক এক্সাইটি হয়েছে, একদম তাই। এই বড়র পিরিতি বালির ভাঙ আমরা প্রথম দফায় দেখেছি, আহা ট্রাম্প সাহেব কত মহান। এবারে তিনি কি করছেন, তিনি তো প্যাচ করছেন, এবং তিনি যে কখন কি বলবেন, কখন কি করবেন, তিনি কেউই সম্ভবত জানেন না তিনি কখন কি বলবেন আর কি করবেন। তিনি বলে দিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, আমেরিকাকে তো ইয়ে করবে। তার দেখা দেখি মোদী সাহেব বললেন ভারতকে আমরা বড় মহান করব। তার দেখা দেখি করার কি দরকার ছিল, তাকে অনুসরণ করার কি দরকার ছিল, কোনো দরকার ছিল না। আমেরিকার লোকেরাই তাকে বিশ্বাস করে না খুব, এখন বোঝা যাচ্ছে, তারাই বুঝছে যে আশি কি জন্য শতাংশ তাকে মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে বলে এখন বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে। আমেরিকার আমেরিকার দেখতে দেখা যাচ্ছে। এইবারে ধরো, এই যদি, এই যে ইরানের সঙ্গে সম্পর্কটা আমাদের কি হলো, ইরান মুখের উপর এখনো বলে দেয়নি ভারতকে, কিন্তু এটাও তো ঠিক, এটা তো বলে দিয়েছে কাদের জাহাজ, তেল বহনকারী জাহাজ হরমুজ স্ট্রেইট দিয়ে বেরোতে দেবে, আর বাকিটা বলেনি। তার মানে কি দাঁড়ালো, তার মধ্যে রাশিয়ার কথা বলেছে, চায়নার কথা বলেছে, ভারতের কথা তো বলেনি। তাহলে ভারতের তেল আটকে গেছে, এবং সেখানে প্রচুর তেল আমরা জানি আটকে ছিল। এখন বলা হচ্ছে সেটা নাকি আনানো যাবে, আনা যাবে, এই যাবে, এই সমস্ত বলা হচ্ছে। এই যে সমস্ত কথাটা বলা হয়, এটা কোনো পরিষ্কার চিত্র পাই না পরিষ্কার। আমরা দেশের লোক হিসেবে, আমরা আচ্ছা দেশের মধ্যে স্টেক হোল্ডার তো সরকারের, আমরা উই আর দ্য স্টেক হোল্ডার, আমরা তো জানবো সমস্ত ক্ষেত্রে, আমাদের জানানো হয় না। আমরা হচ্ছে উই আর সাবঅর্ডিনেট, আমরা আমরা হচ্ছে প্রজা। আমরা প্রজা, আমাদের একদমই প্রজা। হ্যাঁ, আমরা স্টেক আমাদের হোল্ডার হচ্ছে, নই, আমরা আমরা হ্যাঁ আসলে স্টেক আমরা হোল্ডার প্রজা, নই, প্রজা হ্যাঁ আমাদের নয়। এইটা হচ্ছে ব্যাপার। এই যে প্রজা সুলভ যে ব্যবহার, এতে আমাকে যা বলা হচ্ছে বরা ভয় দিয়ে, তুমি চিন্তা করো, দেখছি আমি তোমাকে, আরে দেখছি আমাকে তোমাকে নয়, সমানে সমানে কথা বলতে হবে। এবার সমানে সমানে কার সঙ্গে, আমরা বিরোধীদের যারা নির্বাচিত করে পাঠিয়েছে, তারা সব মিলিয়ে হচ্ছে দেশের যে নাগরিক, তাদের ধরতে হবে। একদিকে শাসক, একদিকে বিরোধী, সব মিলিয়ে তো দেশের নাগরিক। এবং এবং প্রেস, এবং প্রেস কনফারেন্স, এবং এবং প্রেস, প্রেস, প্রেস এবং প্রেস। এই যে কারুর সঙ্গে আমি কোনো গুরুত্ব দেবো না, আমি কখন কি আইন নিয়ে আসবো, কখন কি বিল নিয়ে আসবো, কখন, সব আমার ব্যাপার, আমি নিজে ঠিক করবো, আর উই উইল ডু ইট। আমার কিছু মেজরিটি আছে, এই তো কিছু মেজরিটি আছে, আমি কিন্তু মাইনরিটি গভর্নমেন্ট, আমি বারবার বলি, কেন্দ্রে কিন্তু মাইনরিটি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ দুপাশে দুটো ঠেকনা আছে। ওরা চেষ্টা করছে কি করে দুটো ঠেকটাকে সরিয়ে দেওয়া যায়, যেমন নীতিশ কুমারকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছে, এটা ঠিক। নীতিশ কুমার দিয়ে এখন বিজেপি বিহারটা নিয়ে দেবে। এই নীতিশের বিশেষ কিছু যতই মুখে বলুন, কি বিশেষ কিছু আর করার থাকবে না। দলটা প্রায় গ্রাস চন্দ্র, করে ফেলেছে, দলটা প্রায় গ্রাস করে ফেলেছে। হুম, এক্স্যাক্টলি তাই, হুম। ঠিকই তাই। এবারে বাকি থাকলো চন্দ্রবাবু সেটা করবেন, ঠিক আছে। আমার এখনো পর্যন্ত মাইনরিটি, কিন্তু তা দিয়ে তো হবে না, অপোজিশন তো আছে, বিরোধী তো আছে, এবং প্রেস তো আছে, প্রেস তো জানতে চাইবে, কিন্তু তুমি বলবে না। এই যে তুমি বলবে না, এতে কি হয়, এই প্রশ্নটা বসে যে তাহলে কি সত্যটাকে লুকিয়ে রাখা হচ্ছে কেন? এই যে আজকে বলা হচ্ছে তোমার প্রোডাকশন বাড়াবার কথা বলা হয়েছে, এটা তো অনেক আগেই বলা উচিত ছিল। এই যে এলপিজি প্রোডাকশন বাড়াবার কথা অনেক আগেই বলা উচিত ছিল। এলপিজি প্রোডাকশন মানে কিন্তু এক গাদা শিল্প, ভারতবর্ষের কথা, তুমি ভারতবর্ষে যদি জাতীয় চিত্রটা ভাবো, পর্যটন শিল্প আছে, পরিবহন আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, কেটারিং আছে, সবকিছু আছে, সবকিছু ইনভলভ, কোটি সবকিছু। মানুষের, যদি আমি এর একটু আগেই আমি দেখছিলাম তথ্য, গৌতম দা, যে মুম্বাই, বেঙ্গালোর, বড় বড় হুম এরকম শহরগুলোতে প্রায় 20% রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। হুম এগুলো বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে। গেছে, এবং তাতে
এরপরে তার যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার সঙ্গে যে যুক্ত কত মানুষ কর্মহীন হয়ে পড়বে তার এখনো কোনো হিসেবেই পাওয়া যাচ্ছে না। কয়েক কোটি মানুষ, কয়েক কোটি মানুষ হয়তো কর্মহীন হবে। আরে আরেকটাও হিসেব হয়েছে কয়েকদিন আগে, দুদিন আগে, একদিন দুদিন আগের একটা হিসেব হচ্ছে যে সারা ভারতবর্ষে এই পর্যটন শিল্পের হোটেলের ব্যবসায় 40% বুকিং বন্ধ হয়ে গিয়েছে। যেতে চাইছে না লোক, কি করে যাবে? গেলে তো সেখানে কি করে পরিবহনের পয়সা দেবে, চলবে কি না, গাড়ি ঘোড়া চলবে কি না, খাবার পাওয়া যাবে কি না, রান্না করা খাবার পাওয়া যাবে, সবকিছুই একটা চিন্তা। আতঙ্কের পরিবেশ এখন তৈরি হয়েছে। এখন সরকার যেটা বলেছে, দেখো আমি আমি তো অপোজিশন নই, আমি চাইবো যে সরকার যেটা বলেছে সেটা যেন সত্য হয়। আমি চাইবো, অবশ্যই চাইবো যে সরকার যদি বলেছে সেটা যদি সত্যি হয় তাহলে সবারই পক্ষে স্বস্তিদায়ক, নিশ্চয়। কিন্তু সমস্যা হচ্ছে এই যেই মুহূর্তে যুদ্ধকালীন একটা অবস্থা তৈরি হয়ে যায় দেশের, সঙ্গে সঙ্গে ঘোলা জলে মাছ ধরতে নেমে যায় সবাই, প্রত্যেকে। এই যে ঘোলা জলে মাছ ধরতে নেমে যাওয়া, তুমি যে এখনই আগে বললে করোনা পিরিয়ডে অক্সিজেনের সিলিন্ডার না থাকা, কালকের দিনে সবাই একেবারে ওপেনলি বলে দেবে না না আমাদের কাছে আছে, আপনারা আসুন, আপনারা এলপিজি গ্যাস পাবেন। বা কালকে বলে দেবে পেট্রোল পাবে, না না কোনো ভয় নেই, আপনারা আসুন পেট্রোল পেয়ে যাবেন। সেটা বলবে কি? সেটা কি কেউ দেখভাল করবে, জানতে পারবে, বুঝতে পারবে? এইটাই তো সবচেয়ে বড় সন্দেহ। কাজে এইটা এইটা এই যে ডোমেস্টিক গ্যাস বলা হয়েছে 25 দিনে, এর আগে কিছুদিন আগে আগেই এটা বলা 21 দিন হয়েছে। ছিল, এখন ওটা 25 দিনের ব্যবধান করা হয়েছে যাতে লোকে বেশি করে মজুত না করতে পারে। এই যে মজুত না করতে পারে, ভারতবর্ষের মতো দেশে যেখানে এত লোক, তুমি এখনই বললে স্যার আমাদের দেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের চেয়ে সার্ভিস সেক্টরটাই সবচেয়ে বড় হয়ে গিয়েছে। সার্ভিস ঠিক। সেক্টরে তো বেশি মানুষ আছেন এখন। এই যে সার্ভিস সেক্টরে যারা কাজ করেন তারা কারা? এই যে গিগ ওয়ার্কার যাদের বলি, যারা বাড়িতে বাড়িতে ডেলিভারি করেন, তারা কি করবেন? এই যে যে ছোট ছোট রেস্টুরেন্ট, তারা কি করবে? তাদের কত মজুত করে? 5টা কি 6টা কি 7টা গ্যাস রাখতে পারে, আর কত করবে তারা? এখন পারবে না, তারা রাখতেই পারবে না। আচ্ছা বেশ, মজুদ যদি না করে, এবার ধরলাম কমার্শিয়াল বড় হোটেলরা কি করবে? তাদের তুমি কি করে আটকাবে? তারা কিসে রান্না করবে? তাদের পোষাবে? বড় বড় যে চেইন আছে, রেস্টুরেন্ট চেইন, তারা কি করে চালাবে? কাজে এই সামগ্রিক ভাবে একটা কমিটি সরকার করেছে, সরকার একটা কমিটি করেছে, এই হোটেল থেকে কেটারিং এরা সমস্ত বলেছিল বলে একটা কমিটি সরকার করেছে। কিন্তু সেই কমিটি যে করেছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা, বা কি ব্যাপারে রেশনিং হয়েছে, রেশনিং যদি হয়, রেশনিংও হতে পারে, তো সমস্ত তো বলবে। একবার বলা হচ্ছে এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্ট চালু হয়েছে, আবার বলা হচ্ছে, সরকার একবার বলে দিল না আমরা চালু করিনি। এটাও কিন্তু একদম। লোকের মধ্যে ধোঁয়াশা, সুব্রত। এই জন্য আমি জানি না আগামী আমি দিনে এই আমরা পেট্রোল। প্রথমে যখন গৌতম দা দেখলাম যে প্রথমে যে যুদ্ধের আশঙ্কা সবসময় হচ্ছিল, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, তার কাছে নিশ্চয়ই গোয়েন্দা ইনপুট অনেক ছিল যে কয়েকদিনের মধ্যেই যুদ্ধ হবে। আমাদের দেশের গোয়েন্দারা যথেষ্ট এ ব্যাপারে দক্ষতার পরিচয় বারবারই দিয়েছেন এবং তারা নিশ্চয়ই এটা ইনপুট দিয়েছেন। তা সত্ত্বেও এ ব্যাপারে কোনো সতর্কতা নিয়েছিল কিনা সরকার, এ ব্যাপারে আমরা পরিষ্কার জানি না। 7ই মার্চ কলকাতায় একটা ইয়ে হলো, আমরা জানতে পারলাম যে আমাদের যে রান্নার যে গ্যাসের দাম সেটা 60 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে 60 টাকা বাড়িয়ে দিলে গ্যাসের সরবরাহ ঠিক থাকবে বলেই তার একটা বার্তা ছিল সরকারের, যে রান্নার গ্যাসে 60 টাকা বাড়িয়ে দিয়ে 939 টাকা তার দাম হবে প্রত্যেক সিলিন্ডার। এবং যারা বাণিজ্যিক গ্যাস কিনবেন তাদের 19 কেজির যে গ্যাসে তার দামটা 114 টাকা বেড়ে গিয়ে 114 টাকা 50 পয়সা বেড়ে গিয়ে 1990 টাকা, মানে প্রায় 2000 টাকা গিয়ে দাঁড়াবে। তার মানে তখন বোঝা গেল যে এই টাকাটা দিতে পারলে আমরা গ্যাস কিন্তু পাবো। কিন্তু আজকে যেমন দেখছি, আপনি বলছেন মজুতের কোনো প্রশ্নই নেই, আমার ঘরে একটি সিলিন্ডার দিয়ে রান্না হচ্ছে এবং আরেকটি সিলিন্ডার ফাঁকা রয়েছে। আমি বুক করতে গিয়ে দেখলাম যে আমার সাধারণভাবেই প্রত্যেক ঘরে দুটো করে সিলিন্ডার থাকে এবং একটা সিলিন্ডার মজুত থাকে। তো আমার মজুত সিলিন্ডারটা আমরা করিনি, বুকিং করতে আমাদের প্রত্যেকবারই ভুল হয়ে যায় এবং এবারও হয়েছে, এবং আজকে বুকিং করতে গিয়ে দেখলাম আমাদের সিলিন্ডার নেই। অতএব একটি সিলিন্ডার যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের রান্নার আর কোনো ব্যবস্থা নেই। আর্সেলান বলেছে তারা বিরিয়ানি বানাবে কাঠ জ্বালিয়ে, আমাদের তো সেই উপায়ও নেই। তাহলে আমাদের রান্না বন্ধ করে কোনো কোনো জায়গা থেকে খাবার কিনেও তো আনা যাবে না, সেখানে খাবারও পাওয়া যাবে কিনা জানি না। তো কি হবে, মানুষ খাবে কি করে? মানুষের এই হাতে এই টাকা যে থাকলেও তো
এই যে এই অবস্থাটা। যে সুব্রত তুমি বললে আর্সেনাল বলেছে কাঠ জ্বালিয়ে রান্না হবে, এই কথাটা ওরা হয়েছে, ওরা বলেছে কত সিরিয়াসলি আই ডু নট নো। এটা হ্যাঁ, সিরিয়াসলি হয় না। হয় না। প্রথমত শহরাঞ্চলে, মলে, হ্যাঁ, কোনো জায়গায় আগুন জ্বালানোর জায়গা, কাঠের উনুন দামও তো তো, তার বাদেরই। দামও, কাঠ এত কোথায় কাঠ পাবে? আচ্ছা, কাঠ তুমি পাবে না, এটা হবে না, এটা যেটা হয় বলার না। দরকার সেটা হচ্ছে কিছুতেই হবে না। এইটা যেটা হবে না, যেটা সম্ভব নয়, ঠিক আছে, গ্রামে ঘরে মফস্বলে কিছু কিছু জায়গা, শহরতলিতে কিছু কিছু উনুন আগে থাকতে পারে, তাও সেখানে কয়লা পাওয়া, পাওয়া খুবই কঠিন। আমি ধরে নিলাম ওই জায়গায় পৌঁছলো না, ঠিক আছে, আমি বুঝলাম। আমার যেটা বক্তব্য, সুব্রত, আমি দেখতে পাচ্ছি এটার পেছনে না একটা খুব খুব গভীর দুঃখের কথা লুকিয়ে আছে। দুঃখটা কোথায় আমি বলছি, দুঃখটা হচ্ছে এই জন্যে যে আমরা এখন যাদের নির্বাচিত করেছি, সরকার আমাদেরই তো সরকার, প্রধানমন্ত্রী আমাদেরই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, আমরা ভোট দিই আর নাই দিই, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের প্রধানমন্ত্রী। এবং তাহলে আমরা কিরকম বেঁচেছি, যাদের আর যাই হোক কোনো ভিশন দেখতে পাচ্ছি, দে আর নট ভিশনারি, তারা ভিশনারি নয়। তারা রাম মন্দির তৈরি করেন, রাম মন্দির তৈরি করে কি হবে ওনারা জানেন, কি হবে, ভোট পাবেন। কিসের ভোট একটা পাবেন? এই প্রসঙ্গে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। একটু আগে একটা খবর পেয়েছি, তাতে হুম। বলা হয়েছে যে অযোধ্যায় রাম মন্দিরের যে হেসেল, সেই হেসেল গ্যাসের অভাবে বন্ধ করতে করতে হয়েছে। আহ, সে তো, সে তো হতে পারে, সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু কিন্তু আমরা কি, আমি বলতে চাইছি এই যে তুমি যেটা বলছো এক্স্যাক্টলি তাই। আমরা কি আমরা কি করছি, আমাদের ভিশনটা কোথায়? আমরা, এই সরকার কি ভাবছে, রাম মন্দির বানাবো, কাশী বিশ্বনাথ করিডোর বানাবো, এবং তাতে কি হলো? আমি এটা হিন্দুত্বের প্রশ্নে আসছি না, আমি ধর্মের প্রশ্নে আসছি না, আমি দেখছি এই যে বেনারসের যে ঐতিহ্য, যাকে বলা হয় ঐতিহ্য, বেনারসের গলি, কাশির গলি, এবং গলিতে গলিতে ছোট 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 সে ছোট ছোট বিভিন্ন ধরনের যাকে মন্দির করে তোলা, সাধারণ মানুষের সেখানে যাওয়া, এই যে এবং নানা রকম চিত্রটা, দোকানপাট, এবং নানা রকম দোকানপাট। বিভিন্ন ধরনের দোকানপাট সে হ্যাঁ, উড়িয়ে দেওয়া হলো, শেষ করে এখন দেওয়া মল হলো। হবে, এখন সেখানে বড় বড় রাস্তা এবং সেখানে মল হবে। মল হবে, সেখানে বড় 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 বিভিন্ন ইয়েরা নাকি ইনভেস্ট করবেন, সব বোঝা গেল, সব তো বুঝলাম। কিন্তু সমস্যা হলো সেখানে যারা প্রকৃত হিন্দু, যাকে বলা হয়, যারা সত্যি সেখানে হিন্দু ধর্মাবলম্বী, যারা যেতেন শুধু ধর্মের জন্য, তারা গিয়ে কি এই আহ, মূল যে তাদের যে রসদটা ভেতরে, যে যে রসদটা তারা পেতেন কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে, যেখানে ওই পথ ধরে গিয়ে, সেটা কি পাবেন? অনেকে বলছে খুব দারুণ হয়েছে, অনেক বড় চওড়া রাস্তা। চওড়া রাস্তা তো সমস্ত জায়গায় হতে পারে, আমি তো সারা ভারতবর্ষ দেখতে পাই, সারা পৃথিবীতে চওড়া রাস্তাই চলে, বিরাট বিরাট মসৃণ রাস্তা চলে। গলিঘাট কোথায়? ওইটা হ্যাঁ, দেখতে, ওইটা দেখতে বিদেশিরা কেউ চায় আসতো না। না, আমাদের দেশের লোকও যেতেন না। এখন সেটা হয়েছে, এটা হলো। আমাদের ভিশনটা কোথায়? আমাদের যদি ভিশন থাকতো তাহলে আমরা নিশ্চয়ই এটা ভাবতাম না যে গোমূত্র দিয়ে আমাদের কত রকমের রিসার্চ হবে, আমরা ভাবতাম না। আমরা সত্যি ভাবতাম সায়েন্টিফিক রিসার্চ হবে কিনা। ফিজিক্সের রিসার্চ হচ্ছে না, কেমিস্ট্রি রিসার্চ হচ্ছে না। আমি নিজে জানি প্রচুর ছেলেপুলে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, ফিজিক্স মানে সায়েন্স, উইচ ইজ একদম পিওর সায়েন্স, এমনকি ফান্ডামেন্টাল আমি সায়েন্স এখন আর মাইক্রোবায়োলজি, হ্যাঁ, ফান্ডামেন্টাল সায়েন্স নিয়ে কেউ এখন আর ভাবেই না। ফান্ডামেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি পর্যন্ত হচ্ছে না। এই যে হচ্ছে না, ঠিক এক্স্যাক্টলি কেন জওয়াহরলাল নেহরু ভেবেছিলেন, আগামী দিনের কথা ভেবেছিলেন বলেই তো এটা করেছিলেন। এক একটা আইআইটি, কখনো আইআইএম, ইসরো কেন করেছিলেন? যে এমন একটা ভারত তৈরি হবে, নির্মাণ হবে, যে ভবিষ্যতের দিক যে সেই ভারতে এমন জিনিস তৈরি করা হবে, ভবিষ্যৎ তো দেখতে পাচ্ছেন, ভবিষ্যতের জন্য ভেবেছেন। আমরা ভবিষ্যতের জন্য ভাবছেন, আমরা পেছনের দিকে তাকাচ্ছি, আমরা ভাবছি পেছনে ছিল যা তার কি হবে সামনে। আরে গণেশের মাথা কি করে প্লান্ট করা হয়েছিল, ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, বা হ্যানা ত্যানা করা হয়েছিল, এই সমস্ত কথা বলছি। এই যে না হওয়া, এর ফলে কি হলো? এই যে সায়েন্টিফিক রিসার্চ বন্ধ হওয়ার জন্য কি হলো, এই যে ফিউয়েল ক্রাইসিসের মধ্যে আমরা বুঝতে পারলাম না কতটা ফিউয়েল দরকার, কিভাবে সেটাকে বানানো যায়, কোথায় কোথায় করা যায়, কোথায় কোথায় তার প্লান্ট বসানো যায়। আমরা এটা ভাবলাম আগে থেকে। এটা ভাবা উচিত ছিল। এইটা আরেকটা খুব দুঃখের কথা, দুঃখের কথা, এটা আমি মনে করি সুব্রত। এটা আমাদের ভবিষ্যতে, আমরা এরপরে আবার কোনো ক্রাইসিস এলে আমরা কিন্তু তার পথ আমরা নিজে খুঁজে পেতে পাবো।
আমি আপনাকে একটা, হ্যাঁ হ্যাঁ বলুন, কথা বলুন। ওই একটা জিনিস বলার ছিল শুধু, যে আমাদের দেশে এই যে ইকোনমিক ক্রাইসিসে পড়েছিল সাংঘাতিক, যখন মনমোহন সিং ধরেছিলেন, যে ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল, আমি প্রথমবারে বলছি, যখন মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার, হ্যাঁ, যখন নরসিমা রাও প্রধানমন্ত্রী, যখন বলেছিলেন কোমর কষে নিতে হবে একবার, তোমার মনে আছে নিশ্চয়, একদম। কোমর এবার একটু কষে নিতে হবে, তখন সোনা বন্ধক দেওয়া হয়েছিল আমি জানি, সোনা বন্ধক কিন্তু দেওয়া হয়েছিল। কিভাবে সেখান থেকে ফিরিয়ে এনেছিলেন দেশটাকে, কোথায় নিয়ে গিয়েছিলেন তারা তিনজনে মিলে? তো মন্টেক আলুওয়ালিয়া, ওইদিকে ছিলেন আমাদের কমার্স মিনিস্টার ছিলেন আমাদের চিদাম্বরম, আর ফাইন্যান্স ছিলেন মনমোহন সিং। হুম, তিনজনের উপর ছাড়া হয়েছিল, থ্রি ব্রিলিয়েন্ট পিপল। একে বলা হয় ভিশন, এটাকে বলা হয় ভিশনারি। আমাদের ভিশন কোথায়? কোনো ভিশন নেই। পশ্চিমবঙ্গ তাই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই, সেই বিধান রায়ের পথে একদমই তাই। ভিশন কোথায়? ভিশন হুম। নেই। আমি এরপরে আবার যদি ক্রাইসিস আসে, আমি জানি না সেই ক্রাইসিস আমরা কিভাবে বেরোতে পারবো। সুব্রত। একটা কিছুদিন আগেই একটা আমরা জিনিস দেখছিলাম যে মানুষের মধ্যে নানা নানা রকম আতঙ্ক তৈরি হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের এখানকার বিজেপি নেতারা বা অন্য রাজ্যের বিজেপি নেতারাও মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, এই তো 60 টাকা বেশি দিতে আমরা তৈরি আছি দেশের স্বার্থে, 60 টাকা আমরা বেশি দেব দরকার হলে, এবং তাতে যদি দেশের ভালো হয়, দেশের উন্নতি হয়, তাহলে নিশ্চয়ই আমরা 60 টাকা দেব। কিন্তু এখন তাদের মুখেও কোনো কথা নেই, কারণ 60 টাকা বেশি দিয়েও কালকে গ্যাসটা পাওয়া যাবে কিনা, বাড়িতে হাঁড়ি চড়বে কিনা, এমন গ্যারান্টি তারা দিতে পারছেন না। তার সঙ্গে আরেকটা জিনিস হয়েছে, একটা খবর আমি দেখছিলাম গৌতম দা, সেটা খুব আমার কাছে খুব উদ্বেগজনক মনে হয়েছে। গ্যাসের দোকানে গ্যাসের জন্য তো লাইন রয়েছে, সঙ্গে প্যারালালি একটা লাইন দেখা যাচ্ছে, সে লাইনটা কেওয়াইসি আপডেট করার জন্য। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে গ্যাসটাও পেতে গেলে কেওয়াইসিটা আপডেট করে রাখতে হবে, না হলে আমরা গ্যাস নাও পেতে পারি। এইটা হুম। একটা অদ্ভুত ব্যাপার, এই যে মানুষের মধ্যে এই আতঙ্কের পরিস্থিতি, তার যে একটা বড় প্রেক্ষিত আছে, এটা যদি একটু আপনি বিশ্লেষণ করেন, মানুষ কেন এরকম আতঙ্কে পড়তে হবে মানুষকে গ্যাস পাওয়ার জন্য বা অন্য কোনো ইয়েতে? এটা সুব্রত, এটা হচ্ছে একটা পুলিশ স্টেটের মতন অবস্থা। পুলিশ স্টেটে এই ধরনের হয়, তোমার সমস্ত কিছু নারী নক্ষত্র সরকারের কাছে জমা থাকবে, তুমি বন্ধক থাকবে সরকারের কাছে, তুমি নিজে বন্ধক, আমরা সরকারের কাছে বন্ধক থাকবে, আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল সত্তা থাকবে না। আমি কি বলছি, কি করছি, কি খাচ্ছি, কেমন করে খাচ্ছি, সব উইল বি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট, ইট উইল বি অল পাওয়ারফুল। এক্স্যাক্টলি এটা। এবং এইটা কতটা মারাত্মক সেটা আমরা জানি, কিন্তু সরকার কি জানে না? সরকারও জানে, নিশ্চয়ই জানে। কিন্তু এটা কেন করছি, আমি তোমাকে বলছি কেন করছি। এটা যে সব সময় খুব ভাবনা চিন্তা, ওই যে বললাম অ্যাডমিনিস্ট্রেশন ভাবনা চিন্তা করে করা হচ্ছে তা নয়, করা হচ্ছে এই জন্যে, তুমি জেনে রাখবে, আমার কাছে এই মুহূর্তে হিসাবটা দিতে পারছি না, কেন্দ্রীয় সরকারের বাজারের কাছে প্রচুর দেনা, প্রচুর ঋণ কেন্দ্রীয় রেকর্ড সরকারের, রেকর্ড দেনা রয়েছে। রেকর্ড দেনা আছে। এবং এই যে দেনা, এবং এই যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, 5 কেজি করে চাল দেবো, জানে যে 5 কেজি করে চাল না দিলে ভোটটা পাবো না, উজ্জ্বলা গ্যাস আমাকে দিতে হবে এতখানি, না হলে পারবো না, না হলে দেশের লোক দেবে না, প্রধানমন্ত্রী গৃহ যোজনা, প্রধান আবাস যোজনা, আয়ুষ্মান, হ্যাঁ না তা না, টাকা দিতে পারছে না। আয়ুষ্মান ভারতের আমি জানি উত্তরপ্রদেশের থেকে আর বিভিন্ন জায়গায় বহু হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম অ্যাকসেপ্ট করছে না, সেখানে হচ্ছে না। এখানেও বলতে পারো স্বাস্থ্য সাথী, তা হচ্ছে, হতে পারে, আমি বলছি না, কিন্তু ঠিক ওইরকম ওখানেও হচ্ছে। এইবারে সরকার কি ভাবছে, যতটা সম্ভব এই যে কনজিউমার যারা আছে, গরিব কনজিউমার, তাদের বাদ কি করে দেওয়া যায়। তাদের বাদ দিতে গেলে একমাত্র উপায় হচ্ছে তাদের কাছে কাগজ চাও, হুম। কাগজ দেখাও। কাগজ তারা দেখাতে পারবে কতজন বলতো? ভারতবর্ষে, এই ভারতবর্ষে কটা মানুষ দেখাতে পারবে যেখানে ফুটপাতে রেপ হয় প্রতিদিন, নারীরা লাঞ্ছিত হয়, যেখানে বাচ্চাদের বিক্রি করে দেওয়া হয়, যেখানে বাচ্চাদের মা বাবা বা বাচ্চাকে রাখতে পারেন না, কেউ নর্দমায় ফেলে দেন, কেউ বাইরে ছুড়ে দেন, কেউ ফেলে, সেই বাচ্চাগুলো ভিক্ষাবৃত্তিতে চলে যায় অনেক সময়, যে বাচ্চাগুলোকে চায়ের দোকানে কাজ করতে হয়, যে বৃদ্ধদের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি থাকে না, সেই দেশে যদি এই জিনিসটা চালু করা হয়, তাহলে একটা জিনিস হয়, সেই দেশটাতে প্রশাসনের নামে আসলে মানুষের উপরে অবিচার করা হয়, চূড়ান্ত অবিচার করা হয়।
এবং সেটা এটা এটা কিন্তু সরকারের, এইটা একটা মস্ত বড় একটা সরকারের পরিকল্পনা। এবং এই যে ভোটার থেকে যদি তাদের ডি ভোটার করে দেওয়া যায়, ডাউটফুল ভোটারও করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই সুযোগটা সরকার পাবে। বহুদিন ধরে যে সরকারে বলা হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী, আদতে বাংলাদেশে পাঠাতে পারবে না, বাংলাদেশ নেবে না, গ্রহণ করবে না, এটা হয় না। ডিটেনশন সেন্টারে রাখতে গেলেও তোমাকে পয়সা দিয়ে রাখতে হবে। কিন্তু যদি তুমি ডি ভোটার করে রেখে দাও, ডাউটফুল ভোটার করে রেখে দাও, তাহলে এই সমস্ত সুবিধাগুলো তোমাকে আর তাদের দিতে হবে, সরকারের টাকাটা বাঁচবে, এটা বলতে পারবে। কিন্তু একই সঙ্গে তোমার আবার যাবতীয় তথ্য সরকারের কাছে বাঁধা থাকে, মানে আমরা এই কার্যত সরকারের কাছে বন্ধক থাকবে। এটা খুব ভয়ঙ্কর দুশ্চিন্তার কারণ। আমি কি বলছি, কি পড়ছি, কেন বলছি, সরকারের বিরুদ্ধে কত বললাম, কোথায় বললাম, সব যে মুহূর্তে সরকার চাইবে সেই মুহূর্তে জানতে পারবে। এবং দরকার হলে তোমার বুক বন্ধ করার জন্য যা যা করা সরকার হয়তো করবে। সুব্রত, সেটা খুব দুশ্চিন্তা আমাদের সকলের মাথায়। গৌতমদা খুব সুন্দর তথ্য দিলেন। এবং এর মধ্যেই আপনি আপনি যতক্ষণ আলোচনা করছিলেন আমি আরো দু একটা খবর ঘেটে দেখছিলাম, এর মধ্যে তাতে দেখা গেল যে হুম, হুম, নতুন খবর এসছে আমাদের মিষ্টির যারা ব্যবসায়ীরা তাদেরও খুব সংকট। অতএব আগামী দিনে হুম, মিষ্টির দোকানের উপরে এর কোপ পড়তে চলেছে। তার ফলে বহু মানুষ এখানেও কর্মহীন হওয়ার আশঙ্কা দিয়েছে। এবং হুম, দ্বিতীয় যে খবরটি তার মধ্যে আমি দেখছিলাম, সেটাও দর্শকদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে মিড ডে মিল, শিশুদের একদম খাবার, যার হুম, ভরসায় বহু বাচ্চা এখনো স্কুলে যায়, তাদেরও কিন্তু সেখানে রান্না করার একটা খুব অসুবিধে দেখা দিয়েছে। তো আগামী দিনে মিড ডে মিলেরও একটা বড় সংকট কিন্তু আমাদের ফেস করতে হতে পারে। অর্থাৎ সমস্ত ব্যবস্থাটা, যেটা গৌতমদা আপনি বললেন, একটা চূড়ান্ত অব্যবস্থা এবং অপরিকল্পিত একটি ইয়ের জন্য এরকম অবস্থা তৈরি হতে চলেছে। এটা আমরা দেখতে পাচ্ছি। যদিও সরকারের ভরসা যে প্যানিক করবেন না, আপনারা নির্দিষ্ট সময় গ্যাস পাবেন, একটু সঞ্চয় করে রাখুন, অপচয় করবেন না, এই সমস্ত অনেক খুব ভালো কথা বলা হয়েছে। যদি সেগুলো সত্যি হয় তাহলে অবশ্যই আমরা সবাই খুশি হব। এবং এটাই হওয়া চাই, হতে হতে আমরা সবাই চাই যে এরকমই হোক। yes, গৌতম হ্যাঁ, দা, আপনি এইটাই বলতে এটাই আজকে চাইছি। আমাদের অনুষ্ঠানের আর কি হ্যাঁ, মূল ইয়ে, যে হ্যাঁ, আপনাদেরও বলা যে প্যানিক করবেন না ঠিকই, কিন্তু আমরা জানি না আগামী দিনে সত্যি প্যানিক করার মতো অবস্থা আসবে কিনা। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরও সবাইকে অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের আবেদন যে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং সেই সঙ্গে আমার এই চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই চ্যানেলটিও দেখবেন। সেই চ্যানেলটিতেও গৌতম দা একটি এই রান্নার গ্যাস সংক্রান্ত একটি অনেক তথ্য জোগাড় করে তিনিও সেই চ্যানেলে একটি ভিডিও করেছেন। অতএব সেই ভিডিওটাও আমি সবাইকে দেখার অনুরোধ করছি। আপনাদের সবাইকে এই জন্য, আপনার যে এই চ্যানেলগুলো আপনাদের উৎসাহী চলে এবং আপনাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে আমাদেরও কাজের শক্তি আরো বৃদ্ধি পায়। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ আবার, এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং সেই সেই সঙ্গে নমস্কার।